আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 28 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বর্ধিত সভা। সংসদ ভবনের এলডি হল মাঠে হবে এই সভা। দীর্ঘদিন পর এ বর্ধিত সভা সাড়া ফেলেছে নেতাকর্মীদের মধ্যে। তৃণমূলের মতামত নেওয়ার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দলের করণীয় নিয়ে বর্ধিত সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। 2018 সালের 3রা ফেব্রুয়ারি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের নির্বাহী কমিটির সভা ডাকলেও বিএনপির সর্বশেষ বর্ধিত সভা হয়েছিল 1997 সালে। এরপর নানা চড়াই উতরাই পেরিয়েছে বিএনপি, তবে সারা দেশের প্রতিনিধিদের নিয়ে সভা করার সুযোগ হয়নি। 5ই আগস্ট পরবর্তী সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সব স্তরের নেতাকে বৃহস্পতিবার ডাকা হয়েছে ঢাকায়। জেলা উপজেলা পৌর কমিটির প্রায় 4000 নেতা উপস্থিত হবেন এই বর্ধিত সভায়। দলের মহাসচিব বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলের মতামত নেয়ার পাশাপাশি করণীয় নিয়ে আলোচনা হবে সভায়। মূল এজেন্ডা হচ্ছে দলের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের মতামত নেওয়া, একই সঙ্গে আপনার দলের শীর্ষ পর্যায় থেকে নেতৃত্বটাকে আবার তৃণমূলে পৌঁছে দেওয়া, তাদের মতামতটাকে, রাজনীতিটাকে, এই বিষয়গুলি প্রধান। একটা বর্ধিত সবাই যে এজেন্ডাগুলো থাকে, নির্বাচন একটা বড় ইস্যু, সেই নির্বাচনে এখানে এজেন্ডা একটা থাকবে বড়। জাতীয় কাউন্সিল হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এই মুহূর্তে আমি জানি না, তবে হতেও হওয়াটা এই মুহূর্তে সম্ভব নয় হয়তো, কিন্তু এটা নির্ভর করবে যে আমাদের যে বর্ধিত সভা হবে সেই বর্ধিত সভার একটা মতামত নিয়ে সেই সিদ্ধান্তটা নেওয়া হবে। ইতিমধ্যে বর্ধিত সভার যাবতীয় প্রস্তুতি সেরেছে বিএনপি। লন্ডন থেকে যুক্ত হয়ে তৃণমূলের নেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তারেক রহমান। দলের নেতারা বলেন, 31 দফা বাস্তবায়ন সহ গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার ঐক্যের বার্তা আসবে হাইকমান্ড থেকে। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মধ্যে নতুন একটা জাগরণ তৈরি হবে, নেতাকর্মীদের মধ্যে নতুন একটা স্পিরিট তৈরি হবে। এই স্পিরিটকে সামনে নিয়ে এই যুব সমাজ, এই তরুণ সমাজ এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমাদের এই বর্ধিত সভায় আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের সব বিষয়ের জন্য প্রস্তুত রাখবো। নির্বাচনের যেমন প্রস্তুত রাখবো, তেমনি প্রয়োজন হলে যদি আন্দোলন করার মতো শক্তি বা প্রস্তুতি যেন সবসময় থাকে সে ব্যাপারেও আমরা তাদের নির্দেশনা দেব এবং তাদের মতামত আমরা গ্রহণ করব। বর্ধিত সভা দলকে আরো শক্তিশালী করবে বলে আশা করছেন বিএনপি নেতারা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যায় রাজধানীর সরোয়ার্দী উদ্যানে অমর 21 বইমেলায় একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, বেগম খালেদা জিয়া পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে এসেছিলেন। ফ্যাসিবাদের সময় ইতিহাসকে বিকৃত করার চক্রান্ত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, দেশের ইতিহাস তারা 15 বছর ধরে বিকৃত করেছে। ইচ্ছে করলেই সঠিক ইতিহাসকে ভুলে যাওয়া যায় না, বিকৃত করা সম্ভব হয় না। আজকে এটা প্রতিষ্ঠিত হয়েছে। মুক্ত চিন্তার মধ্য দিয়ে সঠিক ইতিহাস দেশের মানুষ জানতে পারছে। আমরা বিশ্বাস করি যে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, অর্থাৎ আমরা যেটা বলছি যে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা থাকা উচিত, সেই জায়গাটায় তিনি নিয়ে এসেছিলেন। হট্টগোল ও হাতাহাতির মধ্যেই বুধবার আত্মপ্রকাশ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। নতুন এই ছাত্র সংগঠনে পদবঞ্চিত হওয়ার অভিযোগ এনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী হট্টগোল শুরু করে, যা পরবর্তীতে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার সংগঠনের ঘোষণা নিয়ে বক্তব্য শুরু করলেই তার উপর চড়াও হন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।
এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় হাতাহাতি। হাতাহাতির মধ্যেই নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যেখানে আবু বাকের মজুমদারকে আহ্বায়ক এবং জাহিদ আহসানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া নতুন ছাত্র সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদেরকে। এর আগে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বুধবার বিকেল ৩টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল। নির্ধারিত সময়ের ১ ঘন্টা পার হয়ে গেলে হঠাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, নতুন ছাত্র সংগঠনের কমিটিতে তাদের বঞ্চিত করা হয়েছে। প্রাইভেটের অবদান তারা কি জানে না? তারা কি ভুলে গিয়েছে প্রাইভেটের অবদান? 19 তারিখের পরে তারা কোথায় ছিল? এরাই কোনো কোথায় সবাই এখানে মতামতের ভিত্তিতে তারপর তারা কমিটি গঠন করে। আপনারা প্রাইভেটের রক্তের সাথে আপনারা বিক্রয় করছেন। এ পরিস্থিতি নিয়ে সংগঠনটি জানায়, কমিটি নিয়ে দ্বন্দ্বে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা রয়েছেন সকলের সাথেই আমরা কিন্তু বসেছি, মতামত নিয়েছি। আজকে যারা হয়তো বা তাদের সাথেও কিন্তু মতামত নেওয়া হয়েছে এবং তাদের কিন্তু একটা দাবি কিন্তু ছিল এবং নেতৃত্বের প্রতি তাদের উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষা থাকবে। সেটার প্রতিফলন কিন্তু যখন নিশ্চিত হয়েছে তখন কিন্তু তারা কিন্তু সেটাকে মেনে নিয়েছে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেন। পদত্যাগের একদিনের মাথায় মাহফুজ আলমকে এই পদে দায়িত্ব দেওয়া হলো। মাহফুজ আলম গত 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। তরুণদের নতুন রাজনৈতিক দল কোনো পরিবার কিংবা ব্যক্তিকেন্দ্রিক হবে না। দল পরিচালিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আগামীকাল সংক্ষিপ্ত পরিসরে আহ্বায়ক কমিটি করা হবে, তবে নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য 4 স্তরের নেতৃত্বের পরিকল্পনা রয়েছে। এসব কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এনটিভির সাথে একান্ত আলাপে তিনি জানান, নতুন এই দল পরিচালিত হবে কর্মীদের চাঁদার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গঠিত তহবিলের মাধ্যমে। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষার সৃষ্টি হয় এদেশের মানুষের মাঝে। বিশেষ করে অভ্যুত্থানের নেতৃত্বে থাকা সংগঠকরা ফ্যাসিবাদের পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে প্রথমে জাতীয় নাগরিক কমিটি গঠন করে। শুক্রবার তারই ধারাবাহিকতায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এ নিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের কাছে প্রশ্ন ছিল, অন্য রাজনৈতিক দলের সাপেক্ষে নতুন দলের মৌলিকত্ব বা বিশেষত্ব কি থাকবে? আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা হচ্ছে যে এই নতুন রাজনৈতিক দলটি হতে যাচ্ছে তরুণ প্রজন্মের নেতৃত্বে। এই রাজনৈতিক দলে একটি গণতান্ত্রিক চর্চা থাকবে এবং ব্যক্তি কেন্দ্রিক, তার পরিবার কেন্দ্রিক যে পরিচালনা, এটি হওয়ার সুযোগ নেই। যে কেউ যদি আমার চেয়ে নেতৃত্বের জায়গায় বিভিন্ন প্যারামিটার যোগ্য হয়, আমার প্রস্তুত থাকতে হবে তাকে ওই জায়গাটি ছেড়ে দিতে। মাঠ পর্যায়ে নেতাকর্মীরা কলুর বলদের মতো খাটতো, কিন্তু দিন শেষে ওই স্বপ্নটা দেখতে পারতো না যে সে একজন এমপি হবে। তো এই পথটা আমাদের এখানে সবসময় খোলা থাকবে। 16 বছরে অনেকেই অনেকভাবে চেষ্টা করে যে খুনি হাসিনাকে উৎখাত করতে পারেনি, সেটা তারা করতে পেরেছে। এই জায়গায় এই তরুণ প্রজন্মের নেতৃত্বে রাজনৈতিক যে দলটি হতে যাচ্ছে, সেই দলটি এক্সক্লুসিভ। নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটির কাঠামো এবং পরবর্তীতে কোন প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে তারও ধারণা দেন তিনি। একজন আহ্বায়ক থাকবে, একজন আমাদের এখানে সদস্য সচিব থাকবে, একজন বা একাধিক হতে পারে মুখ্য সংগঠক থাকবে, যেখানে মুখপাত্র থাকতে পারে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব বা যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব, এই পদগুলো থাকবে, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ। এই আহ্বায়ক কমিটিটা আগে ঘোষণা করতে চাই, এরপরে আমরা আমাদের ডিসিশন মেকিংয়ের জন্য 1 লেয়ারে, 2 লেয়ারে, 3 লেয়ার, ইভেন 4 লেয়ারও হতে পারে আমাদের এই আহ্বায়ক কমিটিকে সাজাতে পারি। যত দ্রুত সময় সম্ভব হয় আমরা একটা কাউন্সিলের দিকে যাব। এ সময় সার্জিসের কাছে প্রশ্ন ছিল, নতুন দল পরিচালনায় আয় ব্যয়ের হিসেব এবং অর্থের উৎস কি হবে? আমরা আমাদের রাজনৈতিক দলের জন্য একটা ফাউন্ডেশন করেছি, যে এই ফাউন্ডেশনে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এই যে ফান্ডিংটি, সেটি আসা শুরু করবে খুব অল্প সময়ের মধ্যে। দল ঘোষণার সাথে সাথে যারা আমাদের মানুষ রয়েছে তাদের আসলে এগিয়ে আসুক, তারা আমাদেরকে এই সহযোগিতা করুক, আমরা এটা চাই।
আমাদের এখানে প্রত্যেক সেন্ট্রাল সদস্য তাদের জায়গা থেকে প্রতি মাসে চাঁদা দেয়, আমাদেরও দিতে হয়, তারা তাদের জায়গা থেকে সহযোগিতা করে। এভাবে এখন পর্যন্ত চলে যাচ্ছে। এখন এটা এভাবে গেলেও আমরা রাজনৈতিক দল ঘোষণা এবং তার পরবর্তী সময় আমাদের স্পষ্ট একটা পলিসি থাকবে। আমরা আমাদের জায়গা থেকে এই অন্তত অর্থনৈতিক স্বচ্ছতার বিষয়টি সবার সামনে নিয়ে এসে নতুন একটা উদাহরণ সৃষ্টি করতে চাই। একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক জানান, যৌক্তিক সমালোচনার আলোকে নিজেদের সংশোধনের মানসিকতা নতুন দলের নেতাদের মধ্যে আছে। তরুণ প্রজন্মের দেশপ্রেম, সাহস এবং ইতিবাচক পরিবর্তনের মানসিকতাই হবে নতুন রাজনৈতিক দলের মূল শক্তি। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। পরমাণু শক্তির নিরাপদ ব্যবহার সহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সাথে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি সহায়তা প্রদানকারী রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বুধবার প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান। সফররত মহাপরিচালক প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সাথে দেখা করেন। এ সময় তারা দুজনই বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভূমিকার কথা স্বীকার করেন। খুব শীঘ্রই রূপপুরের পরীক্ষামূলক উৎপাদন কাজ শুরু হবে বলে জানান লিখাচেভ। একই সাথে আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় রোসাটম প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন অ্যালেক্সি লিখাচেভ। দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড হয়েছে। গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 মাসে 60,000 কোটি টাকা বেড়ে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 3,45,765 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় 20.2%। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, আওয়ামী লীগ সরকারের আমলে খেলাপির সঠিক তথ্য গোপন করা হয়েছিল। বলেন, ব্যাংক থাকুক বা না থাকুক, জনগণ তার টাকা ফেরত পাবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। 2% পৌঁছেছে ডিসেম্বর মাসে। বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনের পুরোটা জুড়ে ছিল খেলাপি ঋণ প্রসঙ্গ। ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, গত বছরের সেপ্টেম্বরে খেলাপি ঋণ ছিল 2,84,977 কোটি টাকা, আর 3 মাসের ব্যবধানে যা বেড়েছে 60,788 কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের আমলে গোপন রাখা খেলাপির সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নিলে এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ বেরিয়ে আসে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল 9% মতো। তো এটা 9 থেকে 20 হয়ে গেছে, এবং আরও 9-এর বেশি বাড়বে, এটাই আমার ধারণা। তো যাই হোক, আর পার্থক্যটাও আমরা জানি যে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকগুলোতে এই পরিমাণটা সবচেয়ে বেশি, এটা 42%। আর বেসরকারি ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি। বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে 15.6, যেটা আগে ছিল 11.9। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, যতই নতুন তথ্য আসছে ততই বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করতে হবে জানিয়ে তিনি বলেন, যেসব ব্যাংক একীভূত করা দরকার সেগুলো একীভূত করা হবে। ব্যাংকিং খাতে টাকা রেখে কেউ টাকা পাবে না, এটা হতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন, ব্যাংক থাকুক বা না থাকুক, জনগণ তার টাকা পাবে। ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না বাংলাদেশে। এটা আমরা করতে দেব না। কিছুটা দায়বদ্ধতা সরকারই নিচ্ছে এই ক্ষেত্রে। ব্যাংক থাকুক না থাকুক, ব্যক্তি তার টাকাটা পাবে, এটাকে আমরা নিশ্চয়তা দিচ্ছি। ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের 3য় তলায় তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশে বাধার বিষয়ে গভর্নর জানান, নিরাপত্তা ইস্যুতে সবার জন্য আইন সমান। সিকিউরিটি ইস্যু তো সাংবাদিকদের না, আপনাদেরকে কেউ বলে নাই আপনাদের কিন্তু লক্ষ্য করে, এটা সবার জন্য প্রযোজ্য। আপনারা কেন নিজেদেরকে একটা ক্লাসিফাই করে নিচ্ছেন নিজেদেরকে? এটা তো ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এভরিবডি। ঠিক আছে, তালুকদার সাহেব করেছেন, আমি আহসান মনসুর সাহেব করলেন, ঠিক আছে, আপনারা সেভাবে লিখতে চান লেখেন। বর্তমান রিজার্ভ $21 বিলিয়ন, যা স্বস্তিদায়ক বলে উল্লেখ করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ভোটার রেজিস্ট্রেশনে আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ার ইসলাম জানিয়েছেন, ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনের সব প্রস্তুতি চলছে। বুধবার বিকেলে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে মুন্সিগঞ্জে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, স্থানীয় নির্বাচন করতে গেলে 1 বছরের সময় প্রয়োজন। সেক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব নয়। ডিসেম্বরে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে।
আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নয়ন হচ্ছে, আগামী 2-3 মাসের মধ্যে আরও উন্নয়ন হবে। তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের আসন পুনর্বিন্যাসের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন, সেটির কাজও চলছে। সংস্কার করে ডিসেম্বরে হবে, আর যদি বড় ধরনের সংস্কার করতে হয় সেটি আগামী বছর জুনের মধ্যে হবে। আমরা সেই ডিসেম্বরকে সামনে রেখেই আমাদের নির্বাচনের সমস্ত প্রস্তুতি গ্রহণ করছি এবং আমরা বিশ্বাস করি ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় রাতভর যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বুধবার রাতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় তিনি জানান, সন্ত্রাসী যেই হোক এবং যত শক্তিশালী হোক রক্ষা পাবে না। নগরীর নিরাপত্তা রক্ষায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে ডিবি প্রধান রাজধানীর বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন। তিনি জানান, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সম্মিলিতভাবে রাজধানীবাসীর নিরাপত্তা রক্ষায় তৎপর আছে। এ সময় নগরবাসীর সহায়তা কামনা করেন তিনি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। শুধুমাত্র আইন দিয়ে দুর্নীতি বা দুর্বৃত্তায়ন দূর করা যাবে না উল্লেখ করে এর জন্য সামাজিক রীতিনীতি পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাংলাদেশ তাঁত বোর্ডের অধীন তাঁতিদের মাঝে ন্যায্য মূল্যে সুতা, রং ও রাসায়নিক সরবরাহ বিষয়ক কর্মশালার উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন। রাজধানীতে অনুষ্ঠিত এই কর্মশালায় সারা দেশ থেকে প্রান্তিক তাঁতিগণ অংশ নেন। যেহেতু প্রান্তিক তাঁতিরা দেশের নির্দিষ্ট এলাকায় বাস করেন, তাই তাদের টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপণ্য সরবরাহ করার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান উপদেষ্টা। সরকারি ভর্তুকি বা কর ছাড়ের কাগজ যেসব তাঁতি মহাজনের কাছে বিক্রি করে দেন, তারা নিজেদের এবং দেশের ক্ষতি করছেন বলেও মন্তব্য করেন শেখ বশির। কাগজ বিক্রি করে গরুর গোস্ত খেয়ে তাঁতি বাঁচবে, এই রীতি থেকে বের হইতে হবে। দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমাদেরকে রীতি গড়ে তুলতে হবে। সবকিছু আইন নিয়ে নির্দিষ্ট করা যাবে না। আমরা যদি নিজস্ব চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রীতি দিয়ে সংশোধন করা যায়, আইন দিয়ে সংশোধন করা যায় না। আমরা দুর্বৃত্তায়ন থেকে, দুর্নীতি থেকে বের হতে চাই। আমরা আগে বুঝি কোন কোন জায়গায় দুর্বৃত্তায়ন হয়েছে, কোন জায়গায় দুর্নীতি হয়েছে, আমরা সেইখানকার প্রতিবন্ধক সমূহ সুনির্দিষ্ট করি। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।